আসসালামু আলাইকুম। আশা করছি এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখছেন আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাই ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠেই দেখি অনেক বৃষ্টি। তো বৃষ্টির মধ্যে ভাবলাম ঘরের গাছগুলা দিয়ে দেই বাহিরে। আর বৃষ্টির পানি পড়লে কিন্তু গাছপালা অনেক সতেজ হয়। আর বৃষ্টির পানিটাতেও অনেক পরিমাণ ভিটামিন থাকে, গাছের জন্য অনেক উপকারী। তাই আমি আমার ঘরের ভিতরে যা গাছ আছে সব বৃষ্টির পানিতে দিয়ে দিয়েছি ২ বারান্দায় মিলিয়ে। আর বৃষ্টির কথা কি বলবো, বৃষ্টি কারো কারো কাছে উপভোগের বিষয় হলেও অনেকের কাছে কিন্তু এটা উপভোগ বা বৃষ্টি বিলাস করার মতো না। যেই সব অঞ্চলে এই দুর্যোগ দেখা দিয়েছে তারাই বোঝে আসলে কতটা কষ্ট আছে। তো নিউজগুলি যখন দেখছিলাম খুবই খারাপ লাগছিল। আর হাদিসে কিন্তু কম বেশি এরকম এসেছে যে আল্লাহ তাআলা বৃষ্টির প্রতি ফোঁটার সাথে একজন করে রহমতের ফেরেশতা পাঠায়। আর আমাদের যেসব দুর্যোগ বলেন, ভূমিকম্প যাই আসে এগুলো নাকি মানুষের পাপের ফল। তো মানুষ যত বেশি পাপ করবে আল্লাহ তাআলা তাদেরকে এত বেশি দুর্যোগ, ভূমিকম্প, মহামারী এগুলা দিয়ে পরীক্ষা করবে। তো আল্লাহই ভালো জানেন। আর এদিকে আমি বেসিনের নিচটা পরিষ্কার করে নিচ্ছিলাম। রান্নাঘরের যে বেসিন, তো এই বেসিনটা আমি কীভাবে পরিষ্কার রাখি নিচটা, তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি এই সাইডটাতে আমার চালের ড্রামটা রাখি, আর পেঁয়াজ, রসুন, আলু এগুলা এই সাইডটাতে রাখি। তো এই সেলফটা আমি ২ টা ভাগ করে নিয়েছি। যেহেতু সেলফটা এই জায়গাটা যাবে না তাই ২ ভাগ করে নিয়েছি। আর এই মাটির হাঁড়িগুলো আমি ওই পাশের সেলফে রেখেছিলাম। তো ভাবলাম যে এখানে হাতের কাছে রাখি। এই কড়াইটা আমার প্রায়ই কাজে লাগে। তো আর এই যে এই কড়াইটা, এটা আমার আসলে রান্নাই করতে মনে চায় না। এটা আমার কাছে খুব ভালো লাগে। তা আমি এটাতে এখনও রান্না করিনি, এভাবেই রেখে দিয়েছি। আর এগুলা কিন্তু আমি বাংলাদেশি ব্লগার লিপি আপুর একটা পেজ আছে, শখের কাজ। তো ওই পেজটা থেকে নিয়েছি আপুর কাছ থেকে। তো এগুলা এত ভালো পড়েছে। আর শখের জিনিস আর কি, আমার মাটির জিনিসপত্র খুব ভালো লাগে। তাই আমি এই উপরের কড়াইটাতে একদমই রান্না করিনি, এভাবেই রেখে দিয়েছি। তো কিছু জিনিস গুছিয়ে রাখলে দেখা যায় রান্নাঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যায়। আর একটু দেখতেও ভালো লাগে। তো চেষ্টা করি আরকি একটু গুছিয়ে রাখার জন্য। তো এই যে এই পাশের সেলফটাতে আমি উপরে মাটির হাঁড়িগুলা রেখেছি, আর নিচে আলু রেখেছি ২ রকমের। আর এই ছোটো, ছোটো আলুগুলো অনেকদিন হয়েছে আনা হয়েছে। কিছু নষ্ট হয়ে গিয়েছে, আবার কিছু দিয়েও দিয়েছি। কারণ এত আলু খাওয়া হয় না, এত ছোটো, ছোটো আলু বাছাও কষ্ট। আর এখানে আমি যে আদা রসুনগুলা এনেছিল তো এগুলো আর কাটা হয়নি। তো এগুলা রেখে দিচ্ছি। আর নিচের সেলফটাতে আমি পেঁয়াজগুলো রেখেছি। রান্নাঘর বড় হলে কি হবে, কিন্তু জিনিসপত্র রাখতে গেলে অনেক অসুবিধা হয় যেহেতু ক্যাবিনেট নেই। তো ক্যাবিনেট থাকলে মনে হয় একটু সুবিধা হতো। যেহেতু ভাড়া বাসায় থাকি তাই নিজের ইচ্ছা মতো চাইলেও কোনো কিছু করা যায় না। বা একটা কিছু আমি করে নিব, তারপর আমাকে বাসাটা চেঞ্জ করতে হবে। তো ওই বাসায় গেলে আবার আমার জিনিসটা কি ঠিকমতো আ জায়গা নিবে বা কাজে আসবে নাকি, তো এটাও চিন্তা করি। তো এজন্য আসলে কিছু করা হচ্ছে না। কিছুই করতে ইচ্ছা করে না। তো এই সাইডটাতে আমি আমার চালের ড্রামটা রেখেছি। তারপরে কিছু ঝুড়ি রেখে দেই। যে ঝুড়িগুলি আমার প্রতিদিনই কোনো না কোনো কাজে লাগে। আর এই পাশে আমার শিলপাটাটা রেখে দিয়েছি। তো এইটা কিন্তু একটা পাথরের পাটা। আর কে কি বলে ঠিক জানি না। তো আমরা পাটাই বলি। এই পাটার বয়স কিন্তু অনেক বছর, ৪০-৪৫ বছর হবে এটা। আমার শাশুড়ি আগে ব্যবহার করতো, তো উত্তরাধিকার সূত্রে আমি পেয়েছি। আর এটা কিন্তু অনেক ভালো। এই তো এভাবেই আমি রান্নাঘরের বেসিনের নিচটা গুছিয়ে রাখি। আর এই পাশে আমি শেয়ার করেছিলাম কিছুদিন আগে একটা ভিডিও, যেটাতে আমি ভয়েস দিতে পারিনি আমার ছোটো ছেলে অসুস্থ থাকার কারণে। তো আমি আমার যে ব্লেন্ডার মেশিনটা আছে, তারপরে রাইস কুকার আছে, তো এইগুলাকে আমি একটু কভার করে নিয়েছি। আসলে এই নিচে রাখবো যেহেতু, আর এত বেশি ধুলাবালি পড়ে, তো একটু কাপড় দিয়ে ঢেকে রাখলে দেখা যায় ধুলাবালিটা কম পড়ে। আর একটু দেখতেও ভালো লাগে। তো এইজন্য আমি রাইস কুকারটাকেও ওইভাবে একটা কভার বানিয়ে নিয়েছি। আর ব্লেন্ডার মেশিনটারও একটা কভার বানিয়ে নিয়েছি। আর এই যে হ্যান্ড বিটারটা আছে আমার, তো এই বিটারটা দেখা যায় আমার প্রতিদিনই কোনো না কোনো কাজে লাগে, তাই আমি এটা এখানেই রেখেছি। আর এটার জন্য একটা কভার বানিয়ে নিয়েছি। আর এই তো এই পাশের নিচ অংশটাতে আমি আমার এই বটিটা রেখে দেই। আর এই বটিটা কিন্তু আমার সংসার জীবনের ১ম বটি। আমার ১৭ বছরের সংসার, আর এই বটিটার বয়সও প্রায় ১৭ বছর হয়ে গিয়েছে। রান্নাঘরের কাজটা আমি দুপুরেই শেষ করেছিলাম। তো দুপুরের খাবার-দাবারের পরে শেষ করেছি। আর রান্নাঘরটা গুছিয়ে পরে বিকালের জন্য নাস্তা তৈরি করছি।
মেজো ছেলে চিকেন বান খেতে চাচ্ছিল, তো ভাবলাম যে একটু চিকেন বান বানাই। তো আমি এখানে 3 কাপ ময়দা নিয়েছি, আর 3 কাপ ময়দার মধ্যে আমি 1 টেবিল চামচ ইস্ট দিয়েছি আর 2 টেবিল চামচ আমি চিনি দিয়েছি। আর আপনারা সবসময় চেষ্টা করবেন ইস্ট আর লবণ যাতে একসাথে মিক্স না হয়। ইস্ট আর চিনি একসাথে দিয়ে আগে মিক্স করে তারপরে লবণটা দেওয়ার চেষ্টা করবেন। আর লবণ আর ইস্ট যদি একসাথে দেন তাহলে কিন্তু ইস্টের গুণাগুণটা কমে যায়। তো এটা কিন্তু মানে আমি অনেক বড় বড় শেফদের যে ভিডিওগুলো আছে এরা কিন্তু শেয়ার করে ছোট ছোট টিপস। তো এই ছোট ছোট টিপসের মধ্যে এটা পেয়েছি। তো আমি কুকিং বুক বাই টুম্পা, তো ওনার পেজ বলেন, ওনার ইউটিউব চ্যানেল বলেন, আমি খুব ফলো করি, ওনার ভিডিওগুলো খুব দেখি। তো ওনার ভিডিও দেখে ওনার কাছ থেকে আসলে মোটামুটি অনেক কিছু আমার শেখা। আর কেকটা মূলত ওনার ভিডিও দেখে দেখে আমি শিখেছি। তো উনি একটা লাইভ অনুষ্ঠানে বলছিল যে ইস্ট আর লবণটা কখনোই একসাথে মিক্স করবেন না। আর ইস্ট আর লবণ যদি একসাথে মিক্স করেন তাহলে ইস্টের গুণাগুণটা কমে যায় আর ওই ডোটাই শক্ত হয়ে যায় বা পারফেক্টভাবে সফট হয় না। তো আমিও চেষ্টা করি ওই টিপসগুলি মেনে চলার জন্য। তো আমি এটা মেখে নিয়েছি। আর এই ডুয়ের সাথে আপনারা চাইলে একটা ডিম ইউজ করতে পারেন। তবে আমি ডিমটা ইউজ করিনি, আমি ভুলে গিয়েছিলাম। তো আমি প্রায় সময় ডিম ছাড়াও করি। তো আমার ভিডিও লাস্ট পর্যন্ত থাকলে বুঝতে পারবেন আমার চিকেন বানগুলা কতটা সফট হয়েছে আর একদম পারফেক্ট হয়েছে। তো আমি এখানে মুরগির একটা বুকের মাংস সিদ্ধ করে নিয়েছি, আদা রসুন তারপরে লবণ, গোলমরিচ এগুলা দিয়ে। আর আমার ঘরে কোনো রকম সবজি ছিল না, তো এখানে আমি ফ্রোজেন করা সবজি দিতে পারতাম, যেহেতু ফ্রোজেন করা সবজিটা দিলে অনেক বেশি পানি উঠে যাবে। এইজন্য আমি কোনো ফ্রোজেন করা সবজি এখানে দেইনি। তো আপনারা চাইলে ফ্রোজেন করা সবজি থাকলে দিতে পারেন। আর আমি এখানে ক্যাপসিকাম বা গাজর, বাঁধাকপি এই ধরনের সবজিগুলি ইউজ করতাম। যেহেতু বাচ্চারা একদম সবজি খেতে চায় না, তাই আমি এই চিকেনের সাথে একটু সবজি দিয়ে করার চেষ্টা করি। আর যেহেতু চিকেনটা শুধুই দিচ্ছি, কোনো সবজি দিচ্ছি না, এজন্য একটু পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। আর এখানে আমি 3 ধরনের সস দিয়েছি, তারপরে গোলমরিচ দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি। তো সসের মধ্যে হচ্ছে চিলি সস দিয়েছি, বারবিকিউ সস দিয়েছি আর টমেটো সস দিয়েছি। আর আমি লাস্টে মেয়োনিজটাও এটাতে দিয়ে দিয়েছি। গরম অবস্থায় মেয়োনিজটা দিয়ে একটু নেড়েচেড়ে তারপরে নামিয়ে নিয়েছি। আর পরে আমি আবার একটু মেয়োনিজ এমনি দিয়ে মাখিয়ে নিয়েছি যেন মেয়োনিজের পরিমাণটা বেশি হয়। তবে আমি চিজ দিতে ভুলে গিয়েছিলাম, আর আমার বাচ্চারা চিজ জাতীয় খাবারগুলা খুব পছন্দ করে। আর এই আইটেমটা আমি রমজানে 3-4 দিন বানিয়েছি। ঈদের পর আর বানানো হয়নি, তাই এখন বানালাম। আর মেজো ছেলে খুব খেতে চাচ্ছিল, ওর খুব পছন্দ। তো এইজন্য আরও বানাচ্ছি। এই তো আমার চিকেনটা রেডি হয়ে গিয়েছে। তো এই চিকেনটা আমি একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। মেয়োনিজটা যদি এই সময় ইউজ করা হয় তাহলে একটা আঠালো ভাব আসে, যেটা আমরা কর্নফ্লাওয়ার বা ময়দা দিয়ে তৈরি করি বা আঠালো ভাবটা আনি। তো আমি চেষ্টা করি যে কর্নফ্লাওয়ার বা ময়দাটা না দেওয়ার জন্য। এজন্য আমি মেয়োনিজটা দিয়েছি। আর এই তো আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। তো ডোটা কিন্তু বেশিক্ষণ রাখতে পারিনি, 10-15 মিনিটের মতো রেখেছি। তারপর আমার ডোটা পারফেক্ট হয়েছে। আর আমি কিন্তু ডোটা যখন তৈরি করেছিলাম তখনও অনেকক্ষণ মথে নিয়েছিলাম। তো এখনও আমি অনেকক্ষণ মথে নিয়েছি, প্রায় 5-6 মিনিটের মতো এটা আমি মথে নিয়েছি। আমি কিন্তু এই অল্প একটু ময়দাই দিয়েছি, আমি কিন্তু আর কোনো ময়দা দিইনি। তো এইভাবে অনেকক্ষণ আমি মথে নিয়েছি। আর এই ডোগুলার বা এই বার্গার বানের একটা টিপসই হচ্ছে এটা, আপনি যত বেশি মথবেন তত বেশি আপনার বানগুলা সফট হবে। তো আমি চেষ্টা করেছি যে সফট করার জন্য, অনেক বেশি মথার জন্য। আমি একটু বড় বড় করে নিয়েছি। আর আমার 3 কাপ ময়দা দিয়ে 10টা ডো হয়েছে, তো 10টা বান হবে। তো আমি এই 10টা বানই তৈরি করেছি, একটু বড় করে করেছি। আর আমার বানগুলি এত বেশি সুন্দর হয়েছিল, আমার হাসব্যান্ড ভেবেছে যে আমি বাইরে থেকে আনিয়েছি। তো বলতেছিল যে এই বৃষ্টির মধ্যে তুমি কিভাবে এগুলি অর্ডার করলে? তো আমি বললাম যে এমনি অর্ডার করেছি, দিয়ে গিয়েছে বাসায়। ও প্রথমে বিশ্বাসই করেনি যে এটা আমি বানিয়েছি। আর পরে খেয়েও বলছে যে আসলে অনেক মজা হয়েছে, বোঝা যায়নি। তবে দুঃখজনক বিষয় হচ্ছে এক ট্রেটা আমি পারফেক্টভাবে বেক করতে পেরেছি, কিন্তু আরেক ট্রেটা আমি পারফেক্টভাবে বেক করতে পারিনি। তো এই পিজ্জা ট্রেতে যা দিয়েছিলাম তো সেটা আমার পারফেক্টভাবে বেক হয়েছে। কিন্তু আমি যে ওভেনের মধ্যে ট্রে থাকে ওইটাতেও দিয়েছিলাম 5টা। তো ওইটা আর পারফেক্টভাবে বেক হয়নি, কারণ মাঝখানে কারেন্ট চলে গিয়েছিল। প্রায় 45 মিনিট কারেন্ট ছিল না। তো এই কারেন্ট না থাকার কারণে ওভেনের ট্রের মধ্যে যেটা দিয়েছিলাম তো সেটা আর এতটা ফুলেনি, খুব বেশি পারফেক্টও হয়নি। তো এই ওভেনের ট্রেতে 5টা দিয়েছিলাম আর পিজ্জা ট্রেতে 5টা দিয়েছিলাম।
আমি এভাবে বানগুলি বানিয়ে উপরে ডিম ব্রাশ করে দিচ্ছিলাম। তো আমি কিন্তু ডিমটা 2 বার 3 বার ব্রাশ করেছি, আর 2 বার 3 বার ব্রাশ করলেই কিন্তু পারফেক্ট একটা কালার আসে। তো একবার ডিম ব্রাশ করলে কিন্তু এই কালারটা আসে না। আর আমি ডিজাইনটা সুন্দর দেখার জন্য এভাবে একটু কেটে কেটে দিচ্ছিলাম। আর এই তো আমি যখন এটা ওভেনে দিয়েছিলাম তখন কিছুক্ষণ হওয়ার পরেই কারেন্টটা চলে গিয়েছে। তো এই যে এই অবস্থায় কারেন্টটা চলে গিয়েছিল। তো দুঃখজনক অবস্থা কি আর করা। আর এই তো, আর এটা আমার আগেই হয়ে গিয়েছিল। আর আমি যখন এই নাস্তাটা তৈরি করছিলাম তো বাসার সবাই ঘুমিয়ে গিয়েছিল। এজন্য আমি খুব সুন্দর করে সার্ভ করতে পেরেছি, বা যতটুক পেরেছি অতটুকু আমি সার্ভ করতে পেরেছি। আর যদি সজাগ থাকতো কেউ তাহলে কিন্তু আমার এভাবে সার্ভ করা সম্ভব হতো না। কারণ এতক্ষণ অপেক্ষা করার মানুষ ওরা না, বা ওদের এত ধৈর্য নেই। আমি অনেক কিছু তৈরি করলেও সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে পারি না। তো আজকে যেহেতু একটু সুযোগ পেয়েছি তাই একটু পরিবেশন করলাম এই আর কি। তো খুব যে ভালো পরিবেশন করতে পারি তাও কিন্তু না। আর যেহেতু আমার বাসায় ডাইনিং টেবিল নেই তো আমার পরিবেশন কিন্তু যা করি রান্না করেই করে দেখাতে হয় আপনাদেরকে। আর আমার একটা ছোট্ট টেবিল আছে যেটাতে আমি বিভিন্ন কাজ করি। তো সেটাতে আমি বিকালের নাস্তা বা সকালের নাস্তাটা এটাতে বসেই করি। আর বাকি 2 বেলার খাবারটা আমরা বিছানায় বা ফ্লোরে বসে খাই। তো এই তো আমার ডোটা আপনাদেরকে দেখাচ্ছি, বানগুলা যে ডোটা কতটা পারফেক্ট হয়েছিল আর বানগুলা কতটা সফট হয়েছিল। তো ওরা কিন্তু ঘুম থেকে এখনও ওঠেনি। তো না উঠতেই কিন্তু আমি এটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছিলাম, শেয়ার করছিলাম। তো ওদেরকে নাস্তা দিয়ে এসে পরে আমি চাটাও বসিয়েছিলাম, যেহেতু চা ছাড়া আমাদের চলেই না। আর এখানে একটা ছোট কাপ নিয়েছি, কারণ আমার মেজো ছেলে বলছিল ও অল্প চা খাবে, তাই ওর জন্য একটা ছোট কাপ নিয়েছি। আমি একসময় চিন্তা করেছিলাম যে আমি অল্প অল্প চা খাবো, তো এই জন্য ছোটো কাপ কিনেছিলাম। তো অল্প অল্প চা খেয়ে খেয়ে চা খাওয়ার অভ্যাসটা ছেড়ে দিব। কিন্তু আমি যখন এই চিন্তা করেছি তখন চা খাওয়ার পরিমাণটা আমার আরও বেড়েছে। তো আমি যতবারই ডায়েট করতে যাই ততবারই আমার এরকম হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।